হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ তোমাদের সামনে নিয়ে এসেছি। ইংরেজিতে কথা বলতে গেলে এই ফ্রেজটার ব্যবহার যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবো না। কারণ কিছু বাক্য আছে যা আমাদের প্রায় প্রতিদিনই বলতে হয় বা মাঝে মাঝেই বলতে হয়, আর এই ফ্রেজটা জানা থাকলে সেই বিশেষ বাক্যগুলো বলা ভীষণ সহজ মনে হয়। তো ফ্রেজটা কি সেটা জানার আগে আমি বরং বোর্ডে লেখা বাংলা সেন্টেন্সগুলো একটু তোমাদের পড়ে শোনাই, তাহলে তোমরা একটা পরিষ্কার ধারণা করতে পারবে। ক্রমাগত অভিযোগ না করে জীবনে যা যা ভালো কিছু পেয়েছো সেগুলো ভেবে দেখো। জীবনের প্রতি তিতিবিরক্ত না হয়ে তার জীবনের ভালো দিকগুলো দেখা উচিত। শুরুতে আমি চাকরিতে সত্যিই অখুশি ছিলাম, কিন্তু পরে আমি এর ভালো দিকগুলো বুঝতে পেরেছিলাম। ভেবেছিলাম বাড়িটা কিনে ভুল করেছি, কিন্তু এখন দেখছি ঠিকই করেছিলাম। এই যে চারটে বাক্য আমি বললাম, এই চারটে বাক্যতে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। জীবন সম্পর্কে মানুষকে অভিযোগ করা, অনুশোচনা করা বা বিরক্ত হতে বারণ করা হচ্ছে, বরং তারা জীবনে যা পেয়েছে তার জন্য তাদের কৃতজ্ঞ থাকতে বলা হয়েছে, বা জীবনে যা যা তারা অর্জন করতে পেরেছে ভালো কিছু, সেই নিয়েই তাদের খুশি থাকতে বলা হয়েছে। অর্থাৎ কিনা জীবনের নেতিবাচক দিকগুলো থেকে বেরিয়ে এসে সেই সব নিয়ে হাপিত্তেশ না করে ইতিবাচক দিকগুলো নিয়ে খুশি থাকতে বলা হয়েছে। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমরা একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করব, আর সেই ফ্রেজটা হচ্ছে count one's blessings. Count one's blessings. তো চলো এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। সেখানে আমরা count one's blessings ফ্রেজটা ব্যবহার করব। ক্রমাগত অভিযোগ না করে জীবনে যা যা ভালো কিছু পেয়েছো সেগুলো ভেবে দেখো। আমি এখানে একটা ওয়ার্ড বাদ দিয়েছি, সেটা হচ্ছে বরং। তা আমি এখানে বরং শব্দটাও না হয় যোগ করে দিচ্ছি। ক্রমাগত অভিযোগ না করে বরং জীবনে যা যা ভালো কিছু পেয়েছো সেগুলো ভেবে দেখো। তো কিভাবে লিখবো আমরা? rather than complaining, ক্রমাগত on and on, rather than complaining on and on, just count your blessings. Rather than complaining on and on, just count your blessings. ক্রমাগত অভিযোগ না করে বরং জীবনে যা যা ভালো কিছু পেয়েছো সেগুলো ভেবে দেখো। এই কাউন্ট ইওর ব্লেসিংস হচ্ছে ফ্রেজটা, যেটা দিয়ে আমরা জীবনের ভালো দিকগুলো ভেবে দেখতে বললাম, বা জীবনে সে ভালো ভালো যা কিছু পেয়েছে সেগুলো নিয়েও তাকে চিন্তা করার পরামর্শ দিলাম। জীবনের প্রতি তিতিবিরক্ত না হয়ে তার জীবনের ভালো দিকগুলো দেখা উচিত। একই রকম সেন্টেন্সটা, জীবনের প্রতি এক ব্যক্তি তিতিবিরক্ত হয়ে গেছে যে কিছুই করতে পারলাম না, সুখ শান্তি পেলাম না, কিন্তু দেখা গেছে যে অন্যদিকে সে অনেক কিছু পেয়েছে। তাই বলা হচ্ছে যে জীবনের প্রতি তিতিবিরক্ত না হয়ে তার উচিত জীবনের ভালো দিকগুলো ভেবে দেখা। Instead of being annoyed, বিরক্ত বা তিতিবিরক্ত, annoyed কিসের প্রতি তার বিরক্ত? জীবনের প্রতি। with his life, instead of being annoyed with his life, he should, উচিত
উচিত বোঝাতে আমরা মডাল অক্সিলারি ভার্ব শুড ব্যবহার করব। হি শুড কাউন্ট হিজ blessings. Instead of being annoyed with his life, he should count his blessings. জীবনের প্রতি বিরক্ত না হয়ে বা জীবনের প্রতি তিতিবিরক্ত না হয়ে তার উচিত জীবনের ভালো দিকগুলো ভেবে দেখা। এখানেও আমরা কাউন্ট ওয়ান্স ব্লেসিংস এই ফ্রেজটাকে আন্ডারলাইন করে দেবো বোঝার সুবিধার জন্য। যার ব্যাপারে বলা হবে বা যাকে জীবনের ভালো দিকগুলো ভেবে দেখতে বলা হবে বা যে জীবনের ভালো দিকগুলো ভেবে দেখবে, এই ওয়ান্সের জায়গায় তাকেই বসাতে হবে। যেমন প্রথম সেন্টেন্সে আমি ইয়োর বসিয়েছি কারণ আমি তোমাকে নির্দেশ করে কিছু বলছি, দ্বিতীয় সেন্টেন্সে আমি তাকে নির্দেশ করে কিছু বলছি, তাই আমি এখানে হিজ বসালাম ওয়ান্সের জায়গায়। শুরুতে আমি চাকরিতে সত্যিই অখুশি ছিলাম, কিন্তু পরে আমি এর ভালো দিকগুলো বুঝতে পেরেছিলাম। এখানে আমরা কি দেখছি যে একজন মানুষ ধীরে ধীরে নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক চিন্তা ভাবনা শুরু করেছে। শুরুতে আমি চাকরিতে সত্যিই অখুশি ছিলাম, কিন্তু পরে আমি এর ভালো দিকগুলো বুঝতে পেরেছিলাম। শুরুতে ইনিশিয়ালি, শুরুতে আমি ছিলাম, আই ওয়াজ, সত্যিই অখুশি, রিয়েলি আনহ্যাপি। কিসে অখুশি ছিলাম? চাকরিতে, উইথ মাই জব। চাকরিতে বা চাকরি সংক্রান্ত ব্যাপারে আমি শুরুতে সত্যি খুব অখুশি ছিলাম বা সত্যিই অখুশি ছিলাম, কিন্তু পরে, বাট লেটার আই কাউন্টেড মাই ব্লেসিংস। তো আমি এখানে কাউন্টেড লিখলাম কেন? কাউন্টেড এই কারণে লিখলাম কারণ সে ভালো দিকগুলো বুঝতে পেরেছিল, পাস্ট টেন্সে আছে, তাই আমি কাউন্ট ভার্বের সাথে ইডি যুক্ত করলাম। ইনিশিয়ালি আই ওয়াজ আনহ্যাপি উইথ মাই জব বাট লেটার আই কাউন্টেড মাই ব্লেসিংস। শুরুতে আমি চাকরি নিয়ে বা চাকরিতে সত্যিই অখুশি ছিলাম, কিন্তু পরে আমি এর ভালো দিকগুলো বুঝতে পেরেছিলাম। অর্থাৎ কিনা একজন মানুষ নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে ইতিবাচক চিন্তাভাবনা করতে পেরেছিল বা করতে শুরু করেছিল, আর সেটাই আমরা কাউন্ট ওয়ান্স ব্লেসিংস ফ্রেজটা দিয়ে প্রকাশ করছি। ভেবেছিলাম বাড়িটা কিনে ভুল করেছি, কিন্তু এখন দেখছি ঠিকই করেছিলাম। আই থট ভুল করেছিলাম, আই হ্যাড মেড আ মিস্টেক। আই থট আই হ্যাড মেড আ মিস্টেক। কি ভুলটা করেছিলাম? কিভাবে ভুলটা করেছিলাম? বাইং the house. I thought I had made a mistake by buying the house. কিন্তু এখন, but now I count my blessings. I thought I had made a mistake by buying the house, but now I count my blessings. এখানে গ্রামারের অনেক ব্যাপার আছে, সেগুলো আমি এক এক করে তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেব। বাক্যের শুরুটা এই কমা পর্যন্ত আমি পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি।
যে অংশটা লিখেছি সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে অতীতে দুটো কাজ হয়, অতীতে দুটো কাজ হয়েছিল, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটাকে যখন আমি ইন্ডিকেট করব বা বোঝাবো তখন আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তাই এখানে দেখো, আই থট আই হ্যাড মেড এ মিস্টেক বাই বাইং দ্য হাউস। আমি ভাবছিলাম যে বাড়িটা কিনে আমি একটা ভুল কাজ করেছিলাম। তাহলে কোনটা আগে হয়েছে? বাড়িটা কেনা আগে হয়েছে, না সে যে ভুল কাজ করেছিল সেটা চিন্তা করার কাজটা আগে হয়েছে? তো অবশ্যই বাড়ি কেনার কাজটা আগে হয়েছে। ফলে বাড়ি কিনে যে ভুল করেছিল সেটা নিয়ে সে পরে চিন্তা করছিল। তো যেটা পরে চিন্তা করছিল তার জন্য আমি থট, সিম্পল পাস্ট টেন্স, থিঙ্কের সিম্পল পাস্ট ফর্ম থট ব্যবহার করলাম। আর ভুলটা যে করেছিল বাড়ি কিনে, যেহেতু সেটা আগে হয়ে গেছে, বাড়ি কেনার কাজটা আগে হয়ে গেছে, তাই আমি এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। সেটা হচ্ছে আই হ্যাড মেড আ মিস্টেক। হ্যাড হচ্ছে সহায়ক ক্রিয়া, যেটা পাস্ট পারফেক্ট টেন্সে মূল ক্রিয়ার আগে বসাতে হয় এবং মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাতে হয়। মেক, মেড, মেড ভার্ব মেকের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে মেড। তাই আমি এখানে সহায়ক ক্রিয়া হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসালাম। আই থট আই হ্যাড মেড এ মিস্টেক বাই বাইং দ্য হাউস। আমি ভেবেছিলাম বাড়িটা কিনে ভুল করেছি বা ভুল করেছিলাম। এখানে যদি ভুল করেছি জায়গায় ভুল করেছিলাম দিতাম তাহলে আরও পারফেক্ট হতো ট্রান্সলেশনটা। তো যাই হোক, এটা আমাদের বোঝার ব্যাপার। এখানে একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড যে আমাদের পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ট্রান্সলেট করতে হবে এর কোনো মানে নেই, এটা বোঝার ব্যাপার। আই থট আই হ্যাড মেড এ মিস্টেক বাই বাইং দ্য হাউস বাট নাও আই কাউন্ট মাই ব্লেসিংস। কিন্তু এখন দেখছি ঠিকই করেছিলাম, এখন দেখছি বা এখন মনে হয় যে ঠিকই করেছিলাম। আই কাউন্ট মাই ব্লেসিংস। এবার তোমরা এই বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তোমরা নিজেদের মধ্যে ভালোভাবে প্র্যাকটিস করো। কোথাও আটকে গেলে স্ক্রিনশটটা রেফারেন্স হিসেবে একটু দেখে নেবে। মনে রাখবে, ফ্রেজ তখনই ব্যবহার করা সহজ মনে হবে কথা বলার সময় যখন তোমরা ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো কোনোদিন বলতে পারবে না। আর ফ্রেজের ব্যবহার না জানলে স্পোকেন ইংলিশ শেখা বৃথা। ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে ইংরেজিতে কথা বলা শেখা যায় না, কারণ বাংলাতে যে শব্দগুলো আমরা বলি কথা বলার সময় হুবাহু সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে বললে তার অনেক সময় কোনো অর্থ দাঁড়াবে না। তাই ফ্রেজের ব্যবহার শিখতেই হবে, আর ভালোভাবে প্র্যাকটিস করলে এই ফ্রেজগুলো মনে রাখাও সম্ভব এবং সঠিক জায়গায় এর প্রয়োগ করাও ভীষণ সহজ। আবার বলছি, প্র্যাকটিস করো। কোথাও যদি কঠিন মনে হয় আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।